স্বামী বিবেকানন্দ বলেছিলেন, ওঠো, জাগো এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। এই লক্ষ্য অর্থাৎ টার্গেট নিয়ে দিনভর উত্তপ্ত রইল রাজ্য রাজনীতি। বঙ্গে অমিত শাহ সফর, লক্ষ্য 35, গড়া হলো স্পেশাল 15। সুকান্ত মন্তব্য নিয়ে ক্ষমা চাওয়ার দাবিতে পথে যুব তৃণমূল, যদিও বিরোধীরা একে উপলক্ষ বলছেন। বিহারে প্রায় 4 লক্ষ চুক্তিভিত্তিক শিক্ষককে সরকারি কর্মী করার সিদ্ধান্ত। আর বাংলার চাকরি প্রার্থীরা, তাদের কি হবে? বিরোধীদের বক্তব্য, বিহারে হলে বাংলায় নয় কেন? এই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনায় আসবো, কিন্তু তার আগে শুরুতেই আপনাদের সামনে রাখবো লোকসভা ভোটে বাংলা থেকে 35 আসন জয়ের লক্ষ্য পূরণে এবার 15 জনের ইলেকশন ম্যানেজমেন্ট টিম তৈরি করে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। যদিও অমিত শাহ জেপি নাড্ডার তৈরি স্পেশাল 15-এ ঠাঁই পাননি বাংলার 4 কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। দেখুন। পাখির চোখ 2024-এর লোকসভা নির্বাচন। তার আগে নজিরবিহীনভাবে একসঙ্গে বাংলায় এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। লোকসভা ভোটে বাংলা থেকে 35 আসন জয়ের লক্ষ্য পূরণে 15 জনের ইলেকশন ম্যানেজমেন্ট টিম তৈরি করে দিলেন তারা। যেখানে একদিকে বাংলার 4 কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ঠাঁই পেলেন না, অন্যদিকে অমিত শাহ জেপি নাড্ডার তৈরি স্পেশাল 15-এ রাখা হলো দিলীপ ঘোষের মতো পুরনো নেতাকে, যিনি বঙ্গ বিজেপিতে কোণঠাসা বলে বেশ কিছুদিন ধরে জল্পনা তৈরি হচ্ছিল। এই ইলেকশন ম্যানেজমেন্ট টিমে বিজেপি সাংসদ দিলীপ ঘোষের পাশাপাশি রয়েছেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি রাহুল সিনহা, রাজ্য সাধারণ সম্পাদক ও আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল, বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়, বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, এরাজ্যের সংগঠনের দায়িত্বপ্রাপ্ত বিজেপির যুগ্ম সাধারণ সম্পাদক সতীশ থন্ড, রাজ্য বিজেপি সংগঠনের দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী, রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়, বঙ্গ বিজেপির দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুনীল বানসাল এবং আছেন কেন্দ্রীয় পর্যবেক্ষক মঙ্গল পাণ্ডে, সহ পর্যবেক্ষক ও বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য, সহ পর্যবেক্ষক আশা লাকড়া ও রাজ্য সাধারণ সম্পাদক ও ফালাকাটার বিজেপি বিধায়ক দীপক বর্মন। বিজেপি সূত্রে দাবি, মঙ্গলবারের বৈঠকে বার্তা দেওয়া হয় এবার সবচেয়ে বড় চ্যালেঞ্জ তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী করা। তার জন্য এই 15 জনের টিমের প্রত্যেককে সব রকমভাবে প্রস্তুত থাকতে হবে, প্রয়োজনে তাদের ভোটে লড়তেও হতে পারে। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, যেখানে যারা সদস্য রয়েছেন তাদের মধ্যে বেশিরভাগেরই লোকসভা নির্বাচনে দলের টিকিটে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অভিজ্ঞতা রয়েছে। তারা আগেও লড়েছেন, যেমন সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, রাহুল সিনহা, লকেট চট্টোপাধ্যায়, জ্যোতির্ময় সিং, অগ্নিমিত্রা পাল। কিন্তু শুভেন্দু অধিকারী, যিনি বিরোধী দলনেতা, বিজেপির বিধায়ক, তিনি অতীতে তৃণমূল কংগ্রেসের হয়ে লোকসভা নির্বাচন লড়লেও বিজেপির হয়ে লোকসভা নির্বাচন তিনি কোনোদিনও অতীতে লড়েননি। তিনি 21-এর ভোটের আগেই দলে যোগদান করেছেন। তাকেও কিন্তু উদ্দেশ্য করে বলা হয়েছে, প্রত্যেককে বলা হয়েছে প্রস্তুত থাকতে, প্রয়োজন হলে লোকসভা নির্বাচনে প্রার্থী হতে পারে। বিজেপির এই ইলেকশন ম্যানেজমেন্ট টিমে ঠাঁই পাননি এরাজ্যের 4 কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। তালিকায় নাম নেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক, কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর, কেন্দ্রীয় সংখ্যালঘু প্রতিমন্ত্রী জন বার্লা এবং কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারের। তালিকায় রাখা হয়নি মিঠুন চক্রবর্তী, স্বপন দাশগুপ্ত, অনির্বাণ গঙ্গোপাধ্যায়, দেবশ্রী চৌধুরী এবং মনোজ টিগ্গাকেও। যত বেশি আসবে তত ভোটে হারবে। প্যানিক রিয়াকশন। ইন্ডিয়া গঠিত হয়েছে, ইন্ডিয়া সরকার গঠন করতে পারে, সেখানে সারা ভারতে আসন কমবে। বাংলা শীতকালে পর্যটকদের পক্ষে খুব ভালো, রাজনৈতিক পর্যটকদের পক্ষেও ভালো। পশ্চিমবঙ্গে বিজেপি গলে যাচ্ছে, সেইখানে দাঁড়িয়ে ওদের সংগঠনের যে কমিটিগুলো আছে তারা কাজ করছে না, নিজের মধ্যে মারামারি করছে, একটার পর একটা বিজেপি অফিসে তালা ঝোলাচ্ছে, এক গোষ্ঠী আরেক গোষ্ঠীর সঙ্গে মুখ দেখা দেখি নেই। সেই জন্য ওদেরকে শুধু কমিটির পর কমিটি করে দিতে হচ্ছে, এবং গুরুত্বপূর্ণ কমিটি, তার উপর অত্যন্ত গুরুত্বপূর্ণ কমিটি, তারপরে অতি অত্যন্ত গুরুত্বপূর্ণ কমিটি, আর নতুন কিছু কমিটি তৈরি করতে হবে। 2019-এ বিজেপি পেয়েছিল 18টি আসন। স্পেশাল 15 টিম কি এবার বাংলায় বিজেপির 35 আসনের লক্ষ্য পূরণ করতে পারবে? সেটাই দেখা। দীপক ঘোষ, সৌভিক মজুমদার ও রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ। সজলদাকে দিয়ে শুরু করবো। সজলদা, স্পেশাল 15-এ 35-এর লক্ষ্য পূরণ হবে? হ্যাঁ, নিশ্চয়ই পূরণ হবে বলেই তো তারা সেই লক্ষ্যে তারা গুটি সাজাচ্ছে বা তারা রণকৌশল স্থির করছে। আমি দেখলাম একজন ভাঁড়, তিনি যদিও এখানে আসেন দলের মুখপাত্র হিসেবে, আমি বলি ওনার এই চাঁদ মুখটা যত দেখা যাবে নির্বাচনে তৃণমূলের ভোট তত কমে যাবে। পিসিমণি, ভাইপোমণি, তোমরা এটা জেনে রাখো।
দেখুন, আমরা একটা সর্বভারতীয় দলে আমাদের নিজস্ব কিছু সিস্টেম আছে, সেখানে আমাদের টিম হবে, আমাদের কমিটি হবে। সেটা আবার তৃণমূলও এখন বলেন, এখনও প্রচার করে নিজেকে সর্বভারতীয় দল, তারাও করবে। মোহাম্মদ সেলিম সাহেব তিনিও তার মতন করবেন। কিন্তু আমি বুঝতে পারলাম না যে এই যে আমাদের কোথায় সমস্যা, কোথায় ব্যথা, কোথায় যন্ত্রণা, সেটা ওনারা মানে এই যে জায়গাটায় বলছেন, এটা কারণটা কি? আমি না এখানে একটু বিরত করছি সজলদা, আপনাদের কোথায় ব্যথা, কোথায় দুঃখ, কোথায় যন্ত্রণা, না না আমি বলছি সেটা তো সামনে চলে আসছে। বিরোধীরা বলছে এত অন্তর্দ্বন্দ্ব দলে, তাহলে স্পেশাল 15 অন্তর্দ্বন্দ্ব মেটাতে পারবে না, হলে কি করে 35 অন্তর্দ্বন্দ্ব নিয়ে আপনি চিন্তিত হবেন না। অন্তর্দ্বন্দ্ব তাদের, আপনারা চিন্তিত নন? একদমই নয়। বড় দলে এগুলো থাকে। নেতাজি গান্ধীজির যদি লড়াই হতে পারে, তাহলে এখানেও লড়াই হতে পারে। আমি বলতে চাই, যাদের শূন্য, যারা নেই ম্যাপ মানচিত্রে, তারাও যদি এখানে মন্তব্য করে, হ্যাঁ, যারা নিজেরা এখনো জোট গড়তে অসমর্থ, বলছে এ থাকলে আমি থাকবো না, ও বসলে আমি বসবো না, আবার দেখা যাচ্ছে দিল্লিতে গিয়ে বা অন্য রাজ্যে গিয়ে তারা কিন্তু মুখোমুখি পাশাপাশি বসে একসাথে চা কফি বিরিয়ানি খাচ্ছে, তারা এই ধরনের মন্তব্যগুলো কেন করে? আমাদের দল, আমাদের বুঝতে দিন। প্রশ্নটা আপনার থাকতে পারে যে তুমি কটা সিট পাবে। হ্যাঁ, আমাদের লক্ষ্য 35, আমরা 35-এই পৌঁছানোর জন্য লড়াই করছি। অরূপ, ওই একটা গান মনে পড়ে গেল, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। দিলীপ ঘোষের ঘরের চাবিটা বা রাহুল সিনহার ঘরের চাবিটা যেটা ভেঙে দিয়েছে রাজ্য বিজেপি, ওই চাবিটাকে যে ফেরত পাওয়া গেছে, আমি আমার জানতে খুব ইচ্ছে করছে আসলে। দেখুন, আমি সজল তোমার সঙ্গে একটাও বলি, আমি বলে নি, নিশ্চয়ই তুমি জানাবে। তোমার যদি তোমার জানা নেই বলে এত উদ্গ্রীব হয়ে রয়েছে, সেটা অন্য প্রসঙ্গ। আজ দেখো আবার মাঝখানে ঢুকছো। সমস্যাটা হচ্ছে যে দেখুন, ইন্ডিয়া জোট তৈরি হয়েছে প্রায়, সেই অর্থে দাঁড়িয়ে প্রায় 30-এর কাছাকাছি দল এই মুহূর্তে ইন্ডিয়ায়। আর বিজেপির মধ্যে বাংলা বিজেপিতে অনেকগুলো দল তৈরি হয়ে গেছে। কোনোটা দিলীপ বিজেপি, কোনোটা সুকান্ত বিজেপি, কোনোটা তো আবার অনুপম হাজরা ভার্সেস তোতাপাখি বিজেপি শুনছি। আচ্ছা, বিজেপির যে রোজ আপনাদের এই মুখপাত্র নিয়ে এত কথা বললো, রোজ আপনাদের চ্যানেলে যে বড় বড় ডায়লগ দেন, শ্রমিকবাবু স্থায়ী হলেন সেটা ওনাদের বিষয়, কিন্তু 4 জন কেন্দ্রীয় মন্ত্রী রাজ্যের থেকে প্রতিমন্ত্রী, হাফ প্যান্ট মন্ত্রী রয়েছেন, তো 4 জন প্রতিমন্ত্রী, এবং তার মধ্যে গুরুত্বপূর্ণ বিজেপি বারবার বলছে সিএএ করে মতুয়াদের নাগরিকত্ব দেবে। তো যে মতুয়াদের নাগরিকত্ব দেবে, তাদের প্রতিনিধি শান্তনু ঠাকুর, কেন্দ্রের প্রতিমন্ত্রী, তাকে এই কমিটি থেকে এনআরসি করে বাদ দিয়ে দিয়েছে। মানে এর থেকে হাস্যকর আর কোনো জায়গা তৈরি হতে পারে বলে তো আমার মনে হয় না। আসলে বিজেপি অন্তর্দ্বন্দ্বে এতটাই নাজেহাল, 35-এ তো অমিত শাহ বিধানসভার আগেও বলেছিল আপ কি বার 200 পার, বিধানসভা ভোটের পর পগার পার, ভোটের পর পগার পার, অন্তর্দ্বন্দ্ব ভোটের পর পগার পার। ঠিক আছে দাদা, পগার পার, অন্তর্দ্বন্দ্বের কথা বলছি আবার ভাই। 35, 3 থেকে 5, 2 মাস পিসি হাইবারনেটে থাকে, শীতঘুমে, এখন ভাইপো হাইবারনেটে আছে। হ্যাঁ, এখানে দলের মধ্যে হাইবারনেশন বলে কথা, হ্যাঁ হাইবারনেশন কথা, যাই হোক, তো অর্জুন আর সোমনাথ, তাদের লড়াইতে রক্ত বেরোচ্ছে, তাদের লড়াইতে প্রতিদিন বাংলায় খুন হচ্ছে, বক্তই হচ্ছে। চাবিটা কি হলো? গোষ্ঠী নিয়ে চাবিটা কি হলো? দিলীপের ঘরের চাবি কোথায়? টাকা নিয়ে নয়, দিলীপদার বোনের চাবি আর ঘরের চাবি কোথায়? নয়, সুকান্ত মজুমদার কি রাহুল সিনহার ঘরের চাবি? এখানেই তো সিপিএম কংগ্রেস এরা বলছে অরূপ, যে চাবি কার কে কোথায় আছে সেটা বিজেপি আর তৃণমূলের মধ্যে বোঝাপড়া আছে, তারা ঠিক জানে, সেই জন্য একে অপরের তালা খুলতে পারে। আমি আসবো, কিন্তু তার আগে দেখাবো পাখির চোখ লোকসভা ভোট কলকাতায় এসে দফায় দফায় বৈঠক করলেন অমিত শাহ, জেপি নাড্ডারা। নিউ টাউনের হোটেলে বৈঠকের পর তারপর ন্যাশনাল লাইব্রেরিতেও বৈঠক হলো, এবং সেখানে সোশ্যাল মিডিয়াকে গুরুত্ব দেওয়া হলো। বিজেপির আইটি সেল ও সোশ্যাল মিডিয়ার টিমের সঙ্গে যে বৈঠক হলো, সেখানে কেন্দ্রের জনমুখী প্রকল্প নিয়ে ব্যাপক প্রচার করতে হবে সোশ্যাল মিডিয়ায়, এমনটাই নির্দেশ দেওয়া হলো। প্রচার করতে হবে তৃণমূল সরকারের দুর্নীতি নিয়েও। রাম মন্দিরের প্রচারে সোশ্যাল মিডিয়ায় এক্ষুনি ঝাঁপিয়ে পড়ার নির্দেশ নাড্ডার, এমনটাই সূত্রের খবর। রাজ্যের মানুষ যাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অমিত শাহর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন, সেই বিষয়ে প্রচারের নির্দেশ দেওয়া হয়েছে, যেমনটা জানা যাচ্ছে। কি বলেছেন শুভেন্দু অধিকারী, দেখুন। আমাদের নেতা অমিত শাহজি, আমাদের নেতা আমাদের অধ্যক্ষ নাড্ডাজি আজকে 1,500 সাইবার যোদ্ধাকে বলেছেন রাষ্ট্রবাদ, দেশপ্রেমের কথা, বিজেপির সবকা সাথ সবকা বিকাশ, উন্নয়নের কথা, এবং পশ্চিম বাংলায় যে সীমাহীন ভ্রষ্টাচার চলছে, দুর্নীতি চলছে, পরিবারবাদ চলছে, তোষণ চলছে, মিথ্যাচার চলছে, এবং বিশেষ করে বেরোজগারি, চাকরি কোথাও নেই, এই কথাগুলো আপনারা প্রত্যেকটা একে প্রান্তিক মানুষের কাছে পৌঁছে দেওয়ার কাজটা যেভাবে করছেন, আরো স্পিড বাড়ান। নিশ্চিতভাবে আগামী দিনে
আপনাদের স্বপ্ন পূরণ হবে। চোর ভাইপো চোর মমতা, এটা এই মিটিং এর সবচেয়ে ভালো দিক। ইন্দ্রজিৎ, সবকা সাথ সবকা বিকাশ, মোদির গ্যারান্টি, চোর, দুর্নীতি এইগুলোতে হাতিয়ার করছে বিজেপি, কিন্তু প্রশ্ন হচ্ছে সিপিএম কোন ইস্যুগুলোকে হাতিয়ার করছে? সিপিএম এর লক্ষ্য কি? না। ইন্ডিয়ার জোটে কি হবে? না, সিপিএম যে এজেন্ডাতে হাতিয়ার করছে সেটা আপনি যদি আমাদের কর্মকাণ্ডগুলো দেখেন তাহলে আগামী 7ই জানুয়ারি আমরা ব্রিগেড করব মানুষের রুটি রুজির প্রশ্নে ইনসাফ চাইতে। আমাদের হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি বা ইউটিউব বাবার প্রয়োজন হয় না, মানুষের কথাগুলো আমরা বলি। যে বিজেপি 10 বছরে 2 কোটি বেকারের চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল, 10 বছরে 20 কোটি বেকারের চাকরি হওয়ার কথা হয়নি। আজকে বিজেপি যে এই অনেক প্রতিশ্রুতি মানুষের কাছে দেয়, জল জমি জঙ্গল সমস্ত বেসরকারীকরণ হচ্ছে, আজকে মানুষের রুটি রুজির প্রশ্নে রেগুলার মানুষের আর্তনাদ বাড়ছে, এগুলো থেকে ভোলানোর জন্য মিথ্যা প্রতিশ্রুতি দেওয়ার জন্য হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি এবং ইউটিউব বাবা চালু হবে। এ নিয়ে এটা মানুষকে বিভ্রান্ত করার জন্য। এবং যে কথা বলবো যে ইলেকশন ম্যানেজমেন্ট টিম এদের বারবার করতে হয়, 35 পেয়ে গেছে এমন একটা ভাব যে 35টা এমপির নাম ঘোষণা করলেই হয়, কে মন্ত্রী হবে, কিন্তু যাদেরকে অলরেডি মন্ত্রী করেছে দে আর দ্য ফেলিওর। এবং তারা যে মানুষের বাংলার কোনো পারপাস সার্ভ করতে পারেনি, বিজেপি নিজেই বলে দিয়েছে তাদেরকে ইলেকশন ম্যানেজমেন্টে রাখবে না। এ তো স্পষ্ট, হারের আগে হার স্বীকার করে নিয়েছে। তারা মানুষের প্রয়োজনে, বাংলার প্রয়োজনে, তাদের অপ্রয়োজনীয় সেটা মানে 18টা এমপি তাদের প্রয়োজন নেই, এটা বোঝানো গেছে এই ইলেকশন টিম তৈরি করাতে। সিপিএম বলছে 18 থেকে কজন রয়েছে, এখন তো 16তে গিয়ে ঠেকেছে, এরপর যদি ধরি মানে আপনাদের হিসাব মতো 35 হয় সেটাও থাকবে তো। এবং তৃণমূল আর বিজেপি তো এটা করবে। একটু শুনে নেওয়ার লাইন আসবো বড় পাস। আপনি জিজ্ঞাসা করলেন সিপিএম এর লক্ষ্য কি, সে গাল দিয়ে গেল বিজেপিকে। না আমি প্রথমেই বলেছি আগামী না, তুই তো বললা আমি আমার কথা বলিনি, ব্রিগেডের কথা বলেছি না বলেনি, বলছি ভালো বলেছো। না লক্ষ্য পূরণের দলে থাকলে তো বিক্রি হয়েছে, তার বিরুদ্ধে লড়াই করে স্বচ্ছতা নেওয়ার দাবিতে আমরা আমি বলছি ইউটিউব হোয়াটসঅ্যাপ এসবের ওদের দরকার নেই, ভালো কথা, দরকার নেই তো ভালো কথা। শুধু কিওয়ার্ড দি কোড ছাপিয়ে টাকা তোলার বেলায় কিন্তু সিপিএম সবার আগে। হ্যাঁ, নির্বাচনী বন্ডে আমাদের টাকা লাগে না, মালিকের কাছ থেকে আমরা জনগণের কাছ থেকে টাকা নেই, 2 নম্বরের টাকা, কালো টাকা, নির্বাচনী বন্ডে টাকা, আম্বানি আদানি ডিজিটালি করতে চায়, তাদের ইউটিউবে দরকার নেই। আমি জানতে চাই মোহাম্মদ সেলিমের ইউটিউবে আমি প্রথম কথা সিপিএম এর বন্ধু বলছিলেন, আমার শুনতে শুনতে অবাক লাগছিল, যারা একসময় কম্পিউটারাইজেশনের বিরোধিতা করেছিলেন, উনি বিজেপির বিরুদ্ধে যে কটা কথা বলেছেন আমি তাকে সমর্থন করেও বলছি, যারা কম্পিউটারাইজেশনের বিরোধিতা করেছিলেন তারা আজকে ইউটিউবে সিলভার বাটন পেলে মোহাম্মদ সেলিম প্রেস কনফারেন্স করেন, এটাই হচ্ছে রাজনৈতিক বিচারিতা। কিন্তু আমি বলিনি, আমি নিশ্চয়ই তোমার সঙ্গে তুমি বলবে। দ্বিতীয় কথা, ওনারা বলছেন ইনসাফ যাত্রায় ব্রিগেড করবেন। আয়রনিটা কি জানেন, 2011 সালের 7ই জানুয়ারি নেতাইয়ের বুকে যারা 9 জন মানুষকে গুলি করে খুন করেছিল তাদের জন্য বাংলার মানুষ ইনসাফ করে সাফ করে দিয়েছে, তাই শূন্য করে দিয়েছে। তারপরেও তাদের এত উদ্ধত্ত, ওই নেতাইয়ের রথীন নন্দপাটের বাড়ির তলা থেকে মিছিল করেছে, এই জন্যই বাংলার মানুষ আগামী দিন আবারও শূন্য করে রেখে দেবে। ঠিক আছে, ইনসাফ যাত্রা আবার শূন্য করবে বাংলার মানুষ। সিপিএম বাংলার মানুষ ইনসাফ দিয়েছে, ইনসাফ দিয়েছে বলে সিপিএম শূন্য। আজকে ঝাড়গ্রাম থেকে শুরু করে পশ্চিম না, মাওবাদীদের সঙ্গে তৃণমূল মিলে মাওবাদী তো এসছে আসলে বাংলার লড়াইটা কি? আজকে আমরা কি দেখলাম? একদিকে যখন অমিত শাহ এবং জেপি নাড্ডার বঙ্গ সফর, তখন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের মন্তব্যের প্রতিবাদে আজকে তৃণমূল পথে নামলো। ফুটবল নিয়ে মিছিল করলেন যুব তৃণমূলের নেতাকর্মীরা, হাতিবাগান মোড়ে ফুটবল খেললেন শশী পাঁজা ও সায়নী ঘোষ। পাল্টা জবাব দিয়েছে বিজেপি, দেখো। লোকসভা ভোটের আগে অমিত শাহ জেপি নাড্ডারা যখন কলকাতায় বসে টিম সাজাচ্ছেন, তখনই গেরুয়া শিবিরকে পাল্টা গোল দিতে ফুটবল নিয়ে ময়দানে থুড়ি কলকাতা রাস্তায় নেমে পড়ল তৃণমূল। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের মন্তব্যের প্রতিবাদে হাতে বিবেকানন্দের ছবি এবং বাণী লেখা প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদ মিছিল করল তারা।
খেলা হবে স্লোগানের পাশাপাশি রাজপথে ফুটবল খেললেন নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা এবং যুব তৃণমূলের রাজ্য সভানেত্রী সায়নী ঘোষ। বিতর্কের সূত্রপাত ব্রিগেডের লক্ষ্যকণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠানের দিন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের করাই মন্তব্য থেকে। অল্প বিদ্যা ভয়ঙ্করী, ফুটবল খেলা গীতা পাঠের চেয়ে ফুটবল খেলা ভালো যারা বলছেন তারা ওই বামপন্থী প্রোডাক্ট আর কি। সেদিন থেকে এই মন্তব্যের প্রতিবাদে সরব হয়েছে তৃণমূল। বাংলার মনীষীদের অপমান করা হচ্ছে এই অভিযোগ তুলে আক্রমণ শানিয়েছে তারা। ভারতবর্ষের যুব আইকন যদি হয়, যাকে আমরা পুজো করি, স্বামী বিবেকানন্দ, সেই স্বামী বিবেকানন্দকে অপমানজনক উক্তি করেছেন। ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় নেতৃত্ব রয়েছেন, শহরে এসছেন। তা আমরা তাদের কাছে এবং যুব তৃণমূল কংগ্রেস জিজ্ঞেস করছে যে সুকান্ত মজুমদারকে আপনি ক্ষমা চাইতে বলছেন, বলবেন কি বলবেন না? আর যদি না বলেন, সেই নির্দেশ যদি না দেন তাকে ক্ষমা চাওয়ার জন্য, তাহলে বুঝতে হবে বিজেপির সর্বোচ্চ নেতৃত্ব সমর্থন রয়েছে স্বামীজিকে অপমান করার এই উক্তির মধ্যে। আর মঙ্গলবার অমিত শাহ, জেপি নাড্ডারা যখন কলকাতায় বসে বাংলায় লোকসভা ভোটের রণকৌশল ঠিক করছেন, ঠিক তখনই সুকান্ত মজুমদারের গীতা মন্তব্যের প্রতিবাদকে রাস্তায় নিয়ে এলো তৃণমূল। এদিন শ্যামবাজার পাঁচমাথার মোড় থেকে বিধান সরণি হয়ে সিমলা স্ট্রিটের স্বামী বিবেকানন্দের বাড়ি পর্যন্ত ফুটবল নিয়ে মিছিল করল যুব তৃণমূল কংগ্রেস। দুদিন আগে একসঙ্গে এত মানুষ গীতা পাঠ করেছে ব্রিগেডে, এ ছবি দেখেনি কলকাতা। ঠিক আজকেও এ ছবি আগে দেখেনি কলকাতা, যেখানে নেতা নেত্রীরা ফুটবল খেলে রাজপথে মিছিল করছেন, যেখানে নেতা নেত্রীর ছবি নেই, বিবেকানন্দের ছবি, বিবেকানন্দের বাণী তাদের স্লোগান। बीजेपी এখন ফুটবল দেখলেই ওদের कोई चिड़चिड़ाहट सी होने लगती है उनमें। ये फुटबॉल खेलेंगे तो हारेंगे ना, তো সেটা স্বামীজি বলুক কি অন্য কেউ বলুক, ওই সব তালে গোলে মিলিয়ে একদম ওনার ভেতরে একদম অন্তরের অন্তঃস্থলে যে রাগ ক্ষোভ বিদ্বেষটা জমে আছে সেটা বেরিয়ে আসে। ক্ষমা আপনারা নাই চাইতে পারেন, কিন্তু আজকে যদি ক্ষমা না চান, আগামী দিনে আমরা আপনাদের ক্ষমা করবো না। সেটার রেজাল্ট আপনারা কিন্তু ভোটের বাক্সে দেখতে পাবেন। রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার যে বক্তব্য রেখেছেন সেটা ভুল ব্যাখ্যা করা হয়েছে এবং মানুষকে ভুল বোঝানো হচ্ছে। উনি যা বলেছেন কোনো ভুল কথা বলেননি, সঠিক কথা বলেছেন, কিন্তু এটা মিস ইন্টারপ্রিটেশন হচ্ছে, ভুল ব্যাখ্যা হচ্ছে। সাধারণ মানুষকে ভুল বোঝানোর যা বলেছেন ঠিকই বলেছেন। এখন আবার হঠাৎ করে দেখলাম বিবেকানন্দ নিয়ে পড়েছে। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, চালাকির দ্বারা কোনো মহৎ কাজ সম্পন্ন হয় না। এই যে বিজেপি আর তৃণমূল চালাকি করছে, আসলে উপলক্ষ্যটা বিবেকানন্দ, আর লক্ষ্যটা হচ্ছে কে কত বেশি বাঙালি সাজার চেষ্টা করছে। একদল টিম সাজালো, একদল ফুটবল খেললো, শেষ অবধি ভোটের ময়দানে গোল করবে কারা সেটা বোঝা যাবে কয়েক মাস পরেই। কৃষ্ণেন্দু অধিকারী, সত্যজিৎ বৈদ্য, উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। বিশ্বনাথ দা, দর্শকদের মতো আপনিও নিশ্চয়ই শুনছিলেন, মনোজ টিকদা বললেন সাধারণ মানুষকে ভুল বোঝানো হচ্ছে। তো সাধারণ মানুষকে, জনগণকে ঠিক বোঝাচ্ছে কারা? মানে একদল যখন রাম মন্দিরকে হাতিয়ার করছে, রাম মন্দির ইস্যুকে সামনে আনতে বলছে, আরেক দল বিবেকানন্দকে সামনে আনছে, নেতাজি সুভাষচন্দ্র বোস, বিদ্যাসাগর, মনীষীদের রাজনৈতিক আঙিনায় টেনে নিয়ে আসা। আসল সমস্যা, আসল যে ইস্যুগুলো, সেগুলোকে আড়াল করে, সেগুলোকে একদম দূরে সরিয়ে রেখে আসলে উদ্দেশ্য কি সাধন হচ্ছে? দেখো, রাজনীতিটা তো শুধু ইস্যু ভিত্তিক হয় না, রাজনীতিতে পলিটিক্স অফ ডিসপ্লে হয়, অর্থাৎ প্রদর্শন করতে হয়। ফলে প্রদর্শন কেন করতে হয়? ভোটারদের কাছে বার্তা দেওয়ার জন্য, কর্মী সমর্থকদের কাছে বার্তা দেওয়ার জন্য। তুমি আমি যারা সাধারণভাবে ভাবি রাজনীতিকে, তারা ভাবি ইস্যুর ভিত্তিতে, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের ভিত্তিতে রাজনীতি পরিচালিত হোক, পলিসির ভিত্তিতে পরিচালিত হোক। কিন্তু রাজনীতিতে যারা কারবারি, রাজনীতির কারবারি, তারা সবসময় কিন্তু ভেসে থাকবার চেষ্টা করে, অরাজনীতিকে রাজনীতি করবার চেষ্টা করে, রাজনীতিকে দূরে সরিয়ে অরাজনীতিকে রাজনীতি করবার চেষ্টা করে এবং নির্বাচন মণ্ডলীর কাছে যত এটা করবার চেষ্টা করে তারা মনে করেন তারা পৌঁছে যান। এবং সেটা সত্যি বিভিন্ন নির্বাচনগুলো সাম্প্রতিক যে রাজনীতির প্রবণতা, সেটা গতানুগতিক পদ্ধতিতে যদি বিশ্লেষণ করি ভুল হবে। এখানে পলিটিক্স অফ ডিসপ্লেটা খুব ইম্পর্টেন্ট হয়। সেই কারণেই বিজেপি, তৃণমূল বা অন্য রাজনৈতিক দলগুলো তাদের মতন করে অরাজনৈতিক ইস্যুগুলোকে ইস্যু করে তোলেন, আর যেগুলো ইস্যু সেগুলোকে লুকিয়ে রাখেন। এবার আমি দ্বিতীয় প্রশ্নটা যে আসবো, যেটা ভীষণ ইম্পর্টেন্ট, যে অমিত শাহ এবং জেপি নাড্ডা একই সাথে কোনো রাজ্যে এসেছেন, এটা বিরলতম ঘটনা। 2019-এর লোকসভা নির্বাচনের নিরিখে যদি তুমি দেখো,
তাহলে এই দুটো মানে কোনো রাজ্যেই বিজেপির অতিরিক্ত আসন পাওয়ার সম্ভাবনা নেই। প্রায় অধিকাংশ রাজ্যে সব আসন তারা পেয়ে গেছে। বরঞ্চ তাদের এবার বিহারের ক্ষেত্রে কঠিন লড়াই অপেক্ষা করছে। ফলে সেই রকম ক্ষেত্রে পশ্চিমবাংলায় কিন্তু তারা ঝাঁপিয়ে পড়বে, এটা স্বাভাবিক। এবং 21-এর বড় বিপর্যয়ের পরে বলা যায় যে অমিত শাহ নরেন্দ্র মোদীরা যে পশ্চিমবাংলাকে পাখির চোখ করেছে, অন্তত এই সফরে, অর্থাৎ জেপি নাড্ডা বিজেপি সর্বভারতীয় সভাপতি এবং অমিত শাহ স্ট্র্যাটেজিস্ট, তার দুজনের একই দিনে উপস্থিতিতে কিন্তু এটা অবশ্যই প্রমাণ করে। কিন্তু একই সাথে আমি প্রশ্ন করতে চাই যে জেপি নাড্ডা এবং অমিত শাহর কাছে কিন্তু কতগুলো সমীকরণ অসমাপ্ত রয়ে গেল। 21-এর নির্বাচন থেকে তারা শিক্ষা নেয়নি সেখানে, যে শেষ পর্যন্ত পশ্চিমবাংলায় 35% সংখ্যালঘু মুসলমানদের কি হবে, তাদেরকে বাদ দিয়ে কি সত্যি 35টা আসন পাওয়া যাবে? একই সাথে প্রশ্ন হলো যে 2021 সালে তফসিলি জাতি উপজাতি তোমার গিয়ে রাজবংশী কমিউনিটি মতুয়াদের জন্য যে প্রতিশ্রুতিগুলো তারা দিয়েছিলেন সেগুলো পূরণ না করেই এই 35টা আসন কি জয়ী হওয়া যাবে? এবং যে সংগঠন 21 সালে পরাজয়ের অন্যতম কারণ ছিল, সেই সংগঠন ছাড়া তৃণমূলের সাথে সত্যি বুথভিত্তিক স্তরে লড়াই করা যাবে? কারণ তৃণমূল যে ম্যান মার্কিং করে, তার সাথে পুলিশ প্রশাসন থাকবে, তার সাথে কি সত্যি লড়াই করতে পারবে বিজেপি? এই প্রশ্নগুলো কিন্তু অমিত শাহর কাছে না, অমিত শাহর কাছে আছে না, নাড্ডার কাছে আছে না, শুভেন্দু অধিকারীর কাছে আছে। ফলে শেষ পর্যন্ত এই সমীকরণগুলো কতটুকু রিয়ালিটিতে আসবে সেটা অনেকটাই নির্ভর করবে তৃণমূলের প্রতি মানুষ বিরক্ত কিনা। যদি তৃণমূলের প্রতি বিরক্ত হয়, তৃণমূলের প্রথম আমি কথাটা যেটা বলতে চাই, স্বামীজি নিয়ে রাস্তায় কে এসছে? স্বামীজি নিয়ে রাস্তায় নেমেছেন যাদের দেখতে পেলাম, তাদের একজন হচ্ছে সায়নী ঘোষ। সায়নী ঘোষ কি হিসেবে পরিচিত? অভিনেত্রী, তৃণমূল নেত্রী না, তিনি স্বামীজির অন্যতম আরাধ্য দেবতা মহাদেবকে অপমান করেছিলেন কন্ডম পরিয়ে। কথাটা বলতেও খারাপ লাগছে। আজকে তিনি এসছেন স্বামীজির মান অপমান নিয়ে রাস্তায় নামতে। কুমিরও এর থেকে ভালো করে কাঁদে ভদ্রলোকের মতো। না, শেষ হয়নি। শশী পাঁজা একজন মন্ত্রী রাস্তা আটকে ফুটবল খেলবে, এটা মানুষের সঙ্গে প্রতারণা। সেই মানুষের কথাই তো আপনারা কেউ ভাবছেন না। তৃণমূল এবং বিজেপি দুই দলই মেরুকরণের রাজনীতি করছে, এটাই সিপিএম অভিযোগ করছে। ভাবছেন কি আদৌ মানুষের কথা? আমি বলি একটুখানি, আমি মনোজ টিগ্গার বক্তব্য শুনলাম, উনি বললেন যে সুকান্ত মজুমদার নাকি ভুল কিছু বলেনি। আচ্ছা, আমি যতটুকু আমি জানি যে উদ্বোধন কার্যালয়ের প্রতি প্রকাশিত বেলুর মঠ শ্রীরামকৃষ্ণ মঠের অধ্যক্ষ তার সত্ত্বাধিকারে থাকা স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা, সেই বইয়ের পৃষ্ঠা নম্বর 134, যেখানে স্বামীজির বাণীতে তিনি বলছেন, আমাদের যুবকগণকে প্রথমত সবল হইতে হবে, ধর্ম পরে আসবে। হে আমার যুবক বন্ধুগণ, তোমরা সবল হও, তোমাদের নিকট ইহাই আমার বক্তব্য। গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলিলে তোমরা আরো স্বর্গের নিকটবর্তী হইবে। আমাকে অতি সাহসপূর্বক একথা বলিতে হইতেছে, কিন্তু না বলিলেই নয়। এইবারে তুই যে বাণীর কথা পুরোটা পড়ে শোনালো অরূপ, এই উত্তিষ্ঠিত জাগ্রত প্রাপ্য বরান্নিবোধন, গোটা রাজ্য যখন দুর্নীতি নিয়ে একদম সরব হচ্ছে, বিরোধীরা বারবার করে চাকরি প্রার্থীরা রাস্তায় বসে এই বঞ্চনার কথা বারবার বলছে তৃণমূল, সেই সাধারণ মানুষের কথা কি আদৌ ভাবছে? কতটা ভাবছে?